আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আসলে আমাদের দেশের যা পরিস্থিতি, সবাই এটা নিয়ে দোয়া করবেন যাতে আমাদের দেশটা আবার পুনরায় ঠিক হয়ে যায়। তো আজকে আমাদের ঘটনাটা যেটা জিনের গাব গাছ, অবশ্যই আপনারা নামটা শুনে বুঝে গেছেন। তা আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমাদের কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমরা আশা করি। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক করবেন যাতে আমাদের চ্যানেলের গ্রোথটি বাড়ে, এটা আমাদের জন্য ভালো। আজকে আমাদের গল্পটি বা কাহিনীটি যিনি পাঠিয়েছেন উনি ওমানে থাকেন, একটি ইমেল এটি। ভাইয়ের নাম হলো সবুজ এবং গ্রামের বাড়ি সাতক্ষীরা। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি আসলে দুটি গাব গাছকে নিয়ে। তো গাব গাছ দুইটি তার যে গ্রাম, সেই গ্রামেই একটি গাব গাছ আপনার প্রায় 200-300 বছর হবে, এরকম কেউ বলতে পারে না আর কি এটা কত বছর পুরনো। তো তার সাথেই একটা বাড়ি, ওই বাড়িটাকে সবাই হাজি সাহেবের বাড়ি বলে জানে। হাজি সাহেব এমনি আপনার সবার উপকার করত, ঝাড়ফুঁকও করতো, প্লাস আল্লাহ ব্যক্তি ছিলেন। তো আরেকটা গাব গাছ তার বাড়ি থেকে প্রায় আপনার 50 ফিট বা 60 ফিট দূরে হবে। ওই গাব গাছটি বেশি বয়স না, কমই। তো যাই হোক, তো এর মধ্যে হয় আপনার গ্রামে এক পরিবারের আপনার ঝগড়া হয়। তো ঝগড়া হওয়ার পরে আপনার হাজব্যান্ড গিয়ে ওই আপনার গাব গাছে ফাঁসি দেয়। তো ফাঁসি দেওয়া এখন সবাই জানাজানি যখন হয় তখন মোটামুটি আপনার সন্ধ্যা পার হয়ে গেছে। তো এই ঘটনাটি আসলে ঘটেছিল আপনার প্রায় 1950 কি 55। আসলে সবুজ ভাই তার দাদার কাছ থেকে ঘটনাটি শুনেছে। তো এত রাতে তো সন্ধ্যা হয়ে গেছে, প্লাস তখনকার সময় তো 8টা বাজে, মানে অনেক। তো সন্ধ্যা যখন হয়ে গেছে তখন সবাই চিন্তা করলো যে এখন থানাও তো অনেক দূর, আর আগের কালে রাস্তাঘাটের অবস্থা ভালো ছিল না, থানায় গিয়ে খবর দিবে, পুলিশ আসবে, একটা ঝামেলা গ্রামে। তো এলাকাবাসী ওই ফ্যামিলির আপনার পরামর্শ করে যে আমরা লাশটাকে দাফন করে দিই, আর জানাজানি প্রয়োজন নেই। তো এলাকাবাসী আর ওই তার ফ্যামিলি সবাই মিলে আপনার লাশটি দাফন করে দিল। তো দেওয়ার 1-2 দিন পর থেকেই আপনার যারাই ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করে অনেকেই দেখে যে আপনার কবরের উপরে আপনার কাপড়ের মতো লাশটা মানে পড়ে আছে, মানে কেউ মনে হয় যে কবর থেকে এটা উঠে রেখে দিছে, এমন অবস্থা। তো এগুলো অনেকেই দেখার পরে সবার মধ্যে একটু জানাজানি হয়, সবাই একটু ভয় পায়। তো এই ব্যাপারটা হুজুরকে জানানো হয়। তো হুজুরকে জানানোর পরে হুজুর বলে আসলে এটা একটা খারাপ জিনের কাজ, এটা এখানে ভয়ের কিছু নাই, এটা কয়দিন পর ঠিক হয়ে যাবে। ফাঁসি দেওয়া লাশ তো, তাই এটা হইতেই পারে। তো যাই হোক, এভাবে চলতেছে। তো ওই গ্রামেরই একজন, ওনার নাম ছিল আলম। তো আলম আপনার প্রত্যেক দিনের মতো সে আর কি কৃষিকাজ করতো, প্রায় সবজি চাষ করতো। তো সবজি বিক্রি করে বাজার থেকে আস্তে আস্তে সেদিন আপনার মোটামুটি 8টা 8:30 মতো বেজে গেছে। তো ওনার আপনার মাথার উপর একটা টুকরির মধ্যে কিছু আপনার সবজি আর একটা মোটামুটি বড় মাছ উনি কিনছে, ওটা নিয়ে আসতেছে। তো যখনই আপনার ওই যেই গাব গাছের মধ্যে আপনার ফাঁসি দিছে, ওই গাব গাছের ওখানে যখন আসছে,
তখন একটা আপনার মনে হলো যে উপরে থেকে কিছু একটা ওনার টুকরিতে পড়লো, একটা নড়াচড়া হইলো আর কি। তখন উনি চিন্তা করলো এত পথ যাবৎ আসলাম, মাছটা কিছু করলো না, এখন কি মাছ নড়াচড়া করলো? তার গাছটা পার হওয়ার পরে আবার ঠিক হয়ে গেল। তো সে ভাবলো যে এক মনে হয় এমনি হয়তো মাছ নড়াচড়া করছে। তো বাসায় উনি চলে আসলো। তো বাসায় আসার পরে দেখে যে ওনার টুকরিতে মাছ নাই, আর সবই আছে। তো এটা তো তারা বুঝার বাকি নেই যে কি হয়েছিল। যাই হোক, তো এমনি 2-3 দিন পরে আবার সে বাজার থেকে আসতেছে। তো সেদিন তার হাতে হাতে ব্যাগ, মানে মাথায় কোনো টুকরি নাই। তো হাতে যে ব্যাগ, ওই ব্যাগের মধ্যে আপনার কয়েকটা গুঁড়া মাছ আর কিছু সবজি। তো যখন ওই গাব গাছ ওদিক দিয়ে আসতেছে, তো সে তো আগে থেকে একটু সতর্ক হয়ে আছে, যেহেতু আগেরবার এই ঘটনাটা তার সাথে ঘটছে। তো উনি আপনার গাব গাছে আসার সময় উনি শব্দ শুনতেছে যে কে জানি বলতেছে যে তুই এখান দিয়ে যাইতেছস, আমার মাছ দিয়ে যা। তখন উনিও একটু সাহস করে, বুকে সাহস নিয়ে বলল যে না, আমি তোরে মাছ দিব না, আমি মাছ আমি কষ্ট করে কিনে আনছি, এই মাছ আমি বাসায় গিয়ে রান্না করে খাবো। তখন ওখান থেকে রিপ্লাই আসো যে মাছ দিলি না, তোর অনেক বড় একটা ক্ষতি হবে। তো উনি বলে আচ্ছা ঠিক আছে। তো উনি বাসায় গেলো। বাসায় যাওয়ার পর ওনার ওয়াইফকে বলল যে মাছগুলো রান্না করো। তো রান্না করলো, করার পরে উনি রাতে খেলো। খাওয়ার পরে তার প্রচণ্ড পেট ব্যথা, মানে এমন পেট ব্যথা যে অবস্থা, যে আসলে মানে সে পেট ব্যথা অজ্ঞান হয়ে গেছে, এমন অবস্থা। তো আশেপাশ থেকে মানুষ আর তার ফ্যামিলি মানুষ সবাই কয়েকজন মিলে চিন্তা করলো তাকে সদর হাসপাতালে নিয়ে যায়, কারণ তারা একটা অজপাড়া গ্রামে থাকতো। তো আবার এক্ষেত্রে 2-1 জন বললো যে ওই হাসপাতাল নিতে তো সময় লাগবে, চলো আমরা এক কাজ করি, ওই হাজি সাহেব যার কথা আমি বলছি, ওই হাজি সাহেবের বাসায় যাই, দেখি ওনার এখন যায় ঘুম থেকে উঠে বইলা দেখি কি বলে। তো কয়েকজন যে হাজি সাহেবকে ঘুম থেকে উঠায় বলল। বলার পরে হাজি সাহেবের কাছে ওনাকে নিয়ে আসলো, আলমকে নিয়ে আসার পর হাজি সাহেব পানি পড়া দিয়ে ওনাকে মুখে ছিটাইলো। তারপর তার হুঁশ চলে আসে। একটু পানি খাওয়ার পর ওনার আর পেটে কোনো ব্যথা নাই। তখন হাজি সাহেব জিজ্ঞেস করলো যে আলমকে যে পুরাপুরি ঘটনাটা আমাকে বলো, কি হয়েছে। তখন আলম পুরো ঘটনাটা ওই হাজি সাহেবকে খুলে বলল। বলার পর হাজি সাহেব বললো আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। তো হাজি সাহেব মনে মনে চিন্তা করলো, এর আগেও কয়েকবার উনি শুনছে যে ওই জায়গায় যে কবর, মানে যেই আপনার গাব গাছে ফাঁসি দিচ্ছে, গাব গাছে অনেক মানুষকে প্রবলেম করতেছে। তো উনি কি করলো, উনি আবার জিন পালতো, এটা গ্রামের সবাই জানে। তো উনি ওনার জিনের মাধ্যমে ওই যে খারাপ জিনটা ওখানে মানুষকে ভয় দেখাইতো, ওইটাকে ওইখানে বেঁধে রাখলো, যাতে ওটা মানুষকে সমস্যা করতে না পারে। তো এরপর থেকে গ্রামে মোটামুটি আর কোনো সমস্যা হয়নি। তো এইভাবে চলতেছে। তো এর মধ্যে কি হইলো, এর মধ্যে আপনার মনে করেন যে হাজি সাহেব তো বয়স হয়ে গেছে। তো বার্ধক্যজনিত কারণে হাজি সাহেবের মৃত্যু হইল। তো মৃত্যু হওয়ার পরে ওনাকে কবরস্থ করা হইল। তো ওনার বাড়িতেই ওই বড় যে গাব গাছটার কথা বলছিলাম, ওনার বাড়িতেই সীমানার মধ্যেই বড় গাব গাছটা পড়ছে, এটা অনেক বয়স্ক। তো ওনার যে ছেলেরা ছিল, 2 জন ছেলে ছিল। তো ওনারা চিন্তা করলো যে এখন তো আমাদের একটা ঘর দরকার। তো যদি গাব গাছটা কেটে এখানে একটা ঘর করি, গাব গাছের কাঠও কাজে লাগলো আর আমাদের জায়গাটাও হলো। তো তার যখন পরিকল্পনা করলো, করার পরে যেই লোকরে ওনারা গাছ কাটতে বলল, উনি রাতে স্বপ্ন দেখলো যে একটা সাদা পাঞ্জাবি পায়জামা এবং সাদা দাড়িয়াল একটা লোক, চেহারা দেখতে পারতেছে না, তাকে এসে বলতেছে যে তুমি গাছটা কাটো না। তো এই কথাটা যে গাছ কাটবে, উনি ওনার বউকে বলল সকালবেলা যে আমি তো এরকম স্বপ্ন দেখছি,
তো এখন কি গাছটা কাটতে যাওয়া উচিত হবে? তখন ওনার বউ বলল, না তাহলে তুমি আর গাছটা কাইটো না, তুমি যাও না, কাছ থেকে টাকা অগ্রিম নিছো, ফেরত দিয়ে আসো। তো ওই লোকটা যে গাছ কাটবে উনি হাজি সাহেবের বড় ছেলে, ওনার নাম হলো আপনার নয়ন। ওনার কাছে গিয়ে বলল যে, নয়ন ভাই, আমি তো গাছটা কাটতে পারতেছি না, আসলে আমি এরকম স্বপ্ন দেখছি। তো নয়ন বলল যে, আচ্ছা ঠিক আছে, না কাটলে তো কিছু করার নাই। তো উনিও আরও 2-3 জনকে জিনিসটা বলল, বলার পরে সবাই একই স্বপ্ন দেখে, কেউ আর গাছটা কাটতে রাজি হয় না। তো এই কথা চলতেছে। তো ওই গ্রামের এক লোক, উনি বলল যে গাছটা আমি কাটবো। তখন নয়ন বলল যে, বড় বড় যারা গাছ কাটে তারা গাছ কাটতে রাজি হইতেছেন, আর আপনি কাটবেন? তো উনি বললো, হ্যাঁ আমি গাছ কাটবো। তখন নয়ন বলল যে, না থাক, তাহলে গাছ কাটার প্রয়োজন নাই। ওনার মনটা একটু অন্যরকম হয়ে গেছে তখন, যেহেতু এটা বাবা দাদাকালের কাজ। বললো, না কোনো সমস্যা নাই, সামনে সোমবারে আমি গাছ কাটবো। বললো, আচ্ছা ঠিক আছে, যদি আপনি পারেন তাহলে কাটবেন। তো ঠিক আছে, টাকা পয়সা বায়না করা হইলো। তো লোকটা যখন তার বাসায় গেল, যাওয়ার পরে আপনার সোমবার সকাল যেদিন গাছ কাটতে আসবে, সব ছুরিটি সব ধার দিতেছে। তখন ওনার ওয়াইফ বলল যে, তুমি যে গাছ কাটতে যাবা, অনেকে তো গাছটা কাটতে চায় নাই, তো যদি কোনো সমস্যা হয়? বলে, না কোনো সমস্যা হবে না। কিন্তু ওনাকেও স্বপ্নতে দেখাইছিল গাছটা কাটতে মানা। যাই হোক, তারপর উনি সোমবার দিন ওই গাছ কাটার জন্য ওই জায়গায় চলে গেল। যাওয়ার পর উনি গাছের একদম আগায় উঠে গেছে। আগায় উঠেই যখন গাছে কাটা শুরু করছে ডাল, হঠাৎ উপর থেকে উনি পড়ে গেল। তো নিচে ছিল অনেক লোকজন, সবাই বলতেছে যে, কি ব্যাপার আপনি পড়ে গেলেন? বলেন, আমার মনে হয় যে কেউ আমাকে ধাক্কা দিছে। এইটা আর কি ওনার মনে হইতেছে, যে কেউ মনে আমাকে ধাক্কা দিছে, এই জন্য পড়ে গেছি। তো পড়ে গেলে যাওয়ার পরে উনি অনেক ব্যথাও পাইছে, কিন্তু ওনার মনে জিদ যে গাছটা আমি কাটবই। তো যাই হোক, গাছটা উনি যখন মানে নিচের দিকে কাটা শুরু করলো, যখন কাটা প্রায় শেষ, গাছটা আপনার মানে ফালাই দিবে, তখন অনেকগুলো কাক ওই গাছ থেকে বের হলো। কিন্তু ওই গাছে কোনো কাকের বাসা ছিল না। কাকগুলো কা কা শব্দ করতে করতে ওই যে হাজি সাহেবের বাড়িটা 3-4টা রাউন্ড দিয়ে কাকগুলো চলে গেলো, প্রায় 15-20টা কাক। তেরে দেখার পর আপনার হাজি সাহেব বড় ছেলে যে নয়ন, উনিও অবাক হয়ে গেল, আর যে গাছ কাটতে আসছে উনিও অবাক হয়ে গেল যে কি ব্যাপার, এটা কোত্থেকে আসলো। তো এর মধ্যে আপনার কি হইল, যখন ওই কাকগুলো চলে গেল এবং গাছ কাটা হয়ে গেল, সব কিছু শেষ, তখন ওই হাজি সাহেব আবার আপনার যে জিন পালতো, এই জিনরা আবার নিজেদের মধ্যে আপনার মানে সলা পরামর্শ করতেছিল, যখন আর কি গাছটা কাটতে আসছে, যে আমরা তো চাইছিলাম যে হাজি সাহেবের ফ্যামিলিটাকে রক্ষা করতে কোনো বিপদ আপদ থেকে। এখন তো আমরা অনেক কাঠুরেকে স্বপ্ন দেখাইলাম যাতে গাছটা না কাটে। এখন ওই কাঠুরিয়া তো ঠিকই গাছটা কাটলো, এখন তো আমাদের থাকার আর কোনো জায়গা নেই। আর যেই ভালো জিনগুলো, মানে সবগুলোই ভালো জিন ছিল, উপকার করতো মানুষের, আমার হাজি সাহেব যেভাবে বলতো, এখানে যেগুলো আর কি বেশি হাজি সাহেবকে পছন্দ করতো, সেই জিনগুলো রয়ে গেল, আর বাকিগুলো ওই কাক হয়ে উড়ে গেল। এই জিনিসটা আবার হাজি সাহেব কী করছে, ওনার ছেলেকে বলে গেছিল যে, দেখো আমার কিছু জিন আছে আমার পালিত, হয়তো বা তোমরা জিনিসটাও জানো, ওদেরকে তোমরা কিছু না বললে সমস্যা নেই, ওরাও তোমার কিছু বলবে না, তোমাদের সব সময় হেল্প করবে, কিন্তু কোন গাছে আছে বা কোথায় আছে সেটা বলে নাই। যাই হোক, এভাবে আপনার ওই কাকগুলো চলে গেল। তারপরে আস্তে আস্তে আপনার কাঠুরিয়া যে মানে গাছটা কাটছে, ওনার এমন অবস্থা হইল যে গাছ থেকে পড়ে গিয়ে তো ওনার হাড্ডি ভেঙে গেছিল, তো উনি বিছানায় পড়ে গেল। মানে এমনই অবস্থা, আপনার যদি ওয়াশরুমে যেতে হয় তো কারো সাহায্য নিয়ে যেতে হয়। তো এভাবে করার পরে উনি অনেক চিকিৎসা করলো, কিন্তু
কোনো কিছুতেই তার কোনো মানে উন্নতি হতেছে না। তখন উনি চিন্তা করলো তাহলে আমি একটা কবিরাজ দেখি। পরে কবিরাজের কাছে গেল, কবিরাজের কাছে যাওয়ার পরে সব কিছু খুলে বললো। তো ওই কবিরাজ আবার হাজি সাহেবকে চিনত, একই গ্রামের তো। তখন বললো যে তুমি কি কাজ করছো, এটা তুমি ওই গাব গাছটা কাটছো, ওই গাব গাছে তো অনেকগুলো জিন থাকতো, আর তোমাকে তো আগেই সতর্ক করা হয়েছে যে তুমি গাছটা কাটো না। এখন আমার আর এখানে কিছু করার নাই, এটা তো যাওয়ার হয়ে গেছে। তো কবিরাজও তার মতো বলে দিল। তার কিছুদিন পরে ওই কাঠুরিয়া মারা গেল। এখন কি ভাবতেছেন, গল্পটি শেষ? না, গল্পটি আসলে শেষ না, গল্পটা এখনও কিছু বাকি আছে। তো যে বললাম তার বড় ছেলে ছিল যে নয়ন, তো উনি আপনার যেদিন মানে বিয়ে করবে, তো বিয়ে করে বাসায় বউ নিয়ে আসলো। আসার পরে আপনারা সবাই হয়তো বা জানেন যে তার 2 দিন পরে আপনার মেয়ে বাড়ির লোকজনরা আসে, তখন একটা ছোটোখাটো অনুষ্ঠান করা হয়। তো ওইভাবেই আপনার 2 দিন পরে একটা ছোটোখাটো অনুষ্ঠান করা হয়। তখন আপনার ওই নয়ন ভাই এবং তার যে ওয়াইফ, ওনার শ্বশুরবাড়িতে চলে যায়। তো শ্বশুরবাড়িতে চলে গেলে পরে তো তারা আবার যে নিয়ম অনুযায়ী ওখানে 2-1 দিন থেকে আবার চলে আসে। তো তার সাথে শ্বশুরবাড়ির যে লোক, তার শ্বশুর শাশুড়ি, ওনারাও আসে। তো আসার পরে ওনাদের বাসায় একটা ছোটোখাটো আরেকটা প্রোগ্রাম মতো করা হয়। তো তারপরে আপনার ওই খাওয়া দাওয়া করার পরে ওরা কি করে যে আপনার যেহেতু নন বা শ্বশুর শাশুড়ি ওনারা তো আর জানে না যে এইখানে কি ছিল বা কি ছিল না, গাছটা জাস্ট কাটা দেখে আর কি ওই জায়গাটা। তো ওখানে ওই আবর্জনাগুলো ফেলার পরে নয়ন বা শ্বশুর শাশুড়ি রাতে যখন ঘুমিয়ে আসে, তখন তারা অনুভব করতেছে যে তাদেরকে মানে কেউ জানি চাপ দিতেছে। হ্যাঁ, তো প্রথমে আপনার ওনার শ্বশুর এই জিনিসটা অনুভব করলো। তো দেশ গ্রামে তো তখন আপনার কারেন্টের কোনো প্রশ্নই ওঠে না। তো হারিকেনটা আপনার টিম টিম করে আর কি জ্বলতেছে। তখন ওই নয়নবার শ্বশুর বলল যে এই উঠো তো, আমার মনে হয় কেউ যেন আমার চাপ দিতেছে, এরকম লাগতেছে আমার কাছে। যখন নয়ন ভাইয়ের শাশুড়ি উঠলো, তখন উনিও দেখতেছে ওনাকে কেউ একটা চাপ দিতেছে। তো ওনারা এটা হওয়ার পর যখন তাকায় দেখে যে ওনাদেরকে চুলের মতো কি যেন একটা অনেক টাইট করে মানে সাপ যেভাবে প্যাঁচাইতেছে। পরে ওই যে আপনার হারিকেন জ্বলতেছে টিম টিম করে, তারা তাকায় দেখে একটা অবয়বের মতো ওখানে দাঁড়ায় আছে, তারই চুল এগুলা তাদেরকে চাপ দিতেছে। তখন নয়ন ভাই শ্বশুর বলে যে আমাদের কি দোষ যে আপনি এরকম করতেছেন, আমাদেরকে আপনার চুল দিয়ে চাপ দিতেছেন। এ কথা বলার পরে একটা জোরে আসান মারে দুইজনকে। তখন কি হয়, তখন বাঁধনটা খুলে যায়। খুলে যাওয়ার পরে বলে যে তোরা ভালো মন্দ খাইলি, আমারে কি তোরা ভালো মন্দ দিছিস? উল্টা তোরা যেখানে আবর্জনা ফেলার কথা সেখানে না ফেলাইয়া আমি যেখানে থাকি ওখানে আবর্জনা ফেলছিস। তো যাই হোক, সকালবেলা যখন নয়ন ভাই সাথে তারা এগুলো বলার পরে নয়ন ভাই ওই কবিরাজের কাছে গেল যে আসলে এটা কি হইল। পরে আপনার সে কবিরাজ বলতেছে যে আপনার বাবা ওই গাব গাছের যে জিন যেটা মানুষকে ডিস্টার্ব করতো, ফাঁসিয়ে দিছিল যে গাছটায়, ওই জিনটাকে উনি আটকে রাখছিল। কিন্তু আপনার বাবার মৃত্যুর পরে ওই জিনটা মানে ছুটে যায় একা একা, যেহেতু আর দেখার কেউ নাই আপনাদের দেখার জন্য। যে জিনগুলো আপনার বাবা রেখেছিল সেগুলোও এখন নাই। তো ওটা একে একে মুক্ত হয়ে যায়। তো মুক্ত হয়ে যাওয়ার পরে এতদিন যেহেতু বন্দি ছিল, তো ওনার তো এখন শক্তি দ্বিগুণ হয়ে গেছে। তো আপনারাও খেয়াল রাখবেন আবর্জনা ওখানে যাতে না ফেলেন। তখন বললো তাহলে এখন কি করা যায়? তখন ওই কবিরাজ কি করলো, ওই জিনকে ডাকার পরে বলল যে আসলে ওনারা তো জানে না, নতুন আসছে এখানে, তো এখন তুমি কি চাও?
ওনাদেরকে আর ডিস্টার্ব করবা না, কি দিলে তুমি মানবা। তখন বলে যে একটা কালো রঙের খাসি দিয়ে এসো ওখানে, তাহলেই হবে। তো ওনারা এক কথায় রাজি হয়ে গেলো, যেহেতু ওনারা আপনার মানে মোটামুটি সচ্ছল ফ্যামিলি ছিল। তো ওনারা পরে একটা খাসি ওখানে রেখে আসে। পরে সকালবেলা দেখে খাসিও নেই, কিছুই নেই, কি হয়েছে ওনারাও বলতে পারে না। যাই হোক, এইভাবে করে আস্তে আস্তে আপনার ওই ফ্যামিলির প্রতি আর কোনো কিছু হয়নি। তো এটাই ছিল আজকের ঘটনা। তো আশা করি আপনাদের ভালো লাগছে। আর নেক্সট ঘটনা অবশ্যই আমি আপনাদেরকে বলবো, ইন্টারেস্টিং ঘটনা। আজকে একটাই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে ভিডিওটা আপনি পান। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো bhutghanta@gmail.com। এই মেইল অ্যাড্রেসে আপনারা মেইল করলে বা ভয়েস স্ক্রিপ্ট পাঠালে অবশ্যই আমরা চেষ্টা করব সেটা প্রচার করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।